আমার প্রাণপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অনেক পড়ালেখা করছো। আজকে তোমাদের সাথে আমার 38তম ক্লাস। আমরা বিগত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়, অর্থাৎ তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী সপ্তম অধ্যায় আমরা শুরু করেছিলাম মান ব্যবস্থাপনা অধ্যায়টি। আজকে এই অধ্যায়টির সর্বশেষ যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বলে রাখি যে আজকে তোমাদের সাথে আমার মূলত একাদশ শ্রেণীর যে অধ্যায়গুলো, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে অধ্যায়, সে অধ্যায়ের আজকেই সমাপ্তি। অর্থাৎ আগামী ক্লাস থেকে আমরা আর একাদশ শ্রেণীর কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা ইতিমধ্যে তোমাদের প্রথম বর্ষের যে পরীক্ষা, দুটো পরীক্ষা, একটি ডিসেম্বরে আরেকটি গত মাসে পরীক্ষা নিয়েছি এবং তার ফলাফল আমরা 2 দিন আগে তোমাদের ওয়েবসাইটে আমরা প্রকাশ করেছি। আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছো এবং তোমাদের ভুল ত্রুটিগুলো তোমরা বুঝতে পারছো। কলেজ খুললে আমরা তোমাদের খাতাগুলো দেখানোর ব্যবস্থা করব। তাই আগামীতে যে অ্যাসাইনমেন্টগুলো বোর্ড কর্তৃক আসবে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই সেগুলো করবে এবং আমাদের কলেজ কর্তৃক যে আয়োজিত যে অনলাইন ক্লাসটি ইউটিউবে দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে। আগামী ক্লাস থেকে আমি তোমাদের উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন দ্বিতীয় পত্র আমি তোমাদের অনলাইন ক্লাসগুলো নিব। তাই আজকে তোমাদের সাথে আমার প্রথম পত্রের একাদশ শ্রেণীতে সর্বশেষ ক্লাস। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্লাসে, তোমরা সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি কোনো বিষয়ের, অর্থাৎ প্রথম পত্রের কোনো বিষয়ের, কোনো অধ্যায়ের কোনো বিষয় যদি বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে, সেটি তুমি আমাকে রিপ্লাই করতে পারো, সেটা গ্রুপ মেসেঞ্জারে হোক, পার্সোনালি হোক বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক। আজকে এই সর্বশেষ ক্লাসে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা এসেছি সেটি হলো বিএসটিআই এর ভূমিকা, আইএসও এর ভূমিকা। আরো দুটো সংজ্ঞা আমি জায়গা সংকুলনের জন্য আমি লিখতে পারিনি। এই চারটি টোটাল আরো দুটো সংজ্ঞা আছে তোমাদের সিলেবাস অনুযায়ী, সেই দুটো প্লাস এই দুটো মিলে মোট 4টা বিষয় আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আমি তোমাদের সামনে, আশা করি তোমাদের সকলের সামনে বই আছে, বই পড়ে আমি তোমাদেরকে সেগুলো বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকেই এই বিএসটিআই না, এই নামটার সাথে আমরা মনে হয় অনেকে পরিচিত বা অনেকে আমরা শুনিনি বা জানি না, বা বেশিরভাগই কিন্তু আমরা এই নামটির সাথে পরিচিত। বিএসটিআই, কিন্তু আমরা কি এটার মূল যে তোমার পুরো নামটা, অর্থাৎ বিএসটিআই পুরো কথাটা মানেটা কি, বিএসটি এর মানেটা কি, বা এটার পুরো অর্থটা কি, এটা কি আমরা কেউ জানি? অনেকে জানি, অনেকে জানি না। অর্থাৎ বিএসটি এর অর্থ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। আবারও বলছি, আশা করি বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বিএসটিআই এর ফুল মিনিং বা অ্যাব্রিভিয়েশন বলো বা পুরো অর্থটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই নামটির পাশে আমি কিছু সাল লিখেছি, 1956, 1971, 1974, 1985। এই কারণে, কারণ এখানে যে সালগুলো লিখেছি এগুলো তোমাদের অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 1956 সালে আমি যে সালটা লিখেছি, মূলত 1956 সাল তখন পূর্ব পাকিস্তান নামে আমাদের দেশ ছিল, পূর্ব পাকিস্তান ছিল। সেই সময় এই 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার তাদের দেশের দেশীয় পণ্য সংরক্ষণ বা এটির মান ভালো রাখার জন্য বা ক্রেতাদের প্রত্যাশা পূরণ করার জন্য বা মান যাচাই ও মানের যে সনদ দেওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, বা একটা তোমার সরকার সেই 1956 সালে তোমার একটি পরীক্ষার জন্য 1956 সালে তাদের দেশের পণ্যের মান রক্ষা, পণ্যের মান যাচাই করার জন্য কি করে, একটি সংস্থা প্রতিষ্ঠা করে। সেই সংস্থাটির নাম ছিল তৎকালীন পাকিস্তান সরকারের সময় সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ। 1956 সালে পাকিস্তান সরকারের আমলে তখনকার দিনে এই তোমার এই টেস্টিং ইনস্টিটিউশন বা এখন যে নামটা আছে সেটা তখন নাম ছিল হচ্ছে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ নামে তৎকালীন সরকার এটি নাম দিয়েছিল। পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযুদ্ধের পরে
তৎকালীন বাংলাদেশ সরকার এটির নাম লেখা হয়, এটির নাম দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, শুধুমাত্র বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন যুদ্ধের পরে 1971 সালে যুদ্ধের পরে। এরপর আমরা দেখতে পাচ্ছি 1974 সালে এসে কি হলো, 1974 সালে এসে আমরা এখানে 1974 সালে এসে তৎকালীন 1971 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন যে নামটি দিয়েছিল সেটি 1974 সালে এসে আইএসও কর্তৃক সদস্য পদ লাভ করে। আইএসও বলতে আমরা একটু পরেই যাব, তারপরও আইএসওটা কি? আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এই তোমার সংস্থার সদস্যপদ লাভ করে 1974 সালে অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। এরপর 1985 সালে সর্বশেষ একটি অধ্যাদেশ জারি করে তখনকার সরকার, অধ্যাদেশ জারি করে পরবর্তীতে এটি নামটা পরিবর্তন করে ফেলে এবং বর্তমানে এই নামেই বহাল রয়েছে। সেটি হচ্ছে যেটি আমরা একটু আগে শিখেছি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা সংক্ষেপে বিএসটিআই। আমরা প্রত্যেকে প্রোডাক্টের গায়ে না আমরা একটু লক্ষ্য করলে যদি আমরা একটু দেখি বা আমরা অনেকে লক্ষ্য করেছি বা আমরা জানি, তারপরও তোমাদেরকে আমি বলি, মূলত সিলটা এরকম থাকে, তাই না? এরকম একটি ত্রিভুজ আকৃতির অনেকটা এরকম একটি সিল আমাদের বিভিন্ন প্রোডাক্টের গায়ে এরকম থাকে এবং নিচে ইংরেজিতে বড় অক্ষরের ব্লক লেটারে বিএসটিআই কথাটি লেখা থাকে। তোমরা একটু লক্ষ্য করলে এই বিষয় এই সিলটি দেখতে পাবে। এই হলো মূলত আমার বিএসটিআই ভূমিকা, বা বলতে পারো বিএসটিআই কি বা কেন প্রতিষ্ঠিত হয়েছে এই সালগুলো। আসলে এখানে বিএসটিআই এর কাজটা কি, এটা কি আমরা জানি? আমরা অনেকে জানি বা অনেকে জানি না। আসলে বিএসটিআই এর কাজটা কি? বিএসটিআই এর কাজ হচ্ছে কোন প্রত্যেকটা দেশে তাদের নিজেদের ক্রেতাদের প্রত্যাশা পূরণ এবং তাদের যে সেবা দানের যে প্রক্রিয়াগুলো সেগুলো পূরণ করার জন্য প্রতিটা দেশে কিন্তু এরকম মান যাচাই এবং মানের যাচাইয়ের পর যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের কাজটা কিন্তু প্রত্যেকটা দেশের এরকম স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন থাকে। তো বাংলাদেশেও এরকম একটি স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন রয়েছে, অর্থাৎ ভোক্তা তার ব্যবহারকৃত পণ্যটি যেন মানসম্মতভাবে গ্রহণ করতে পারে, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন তাদের সঠিক মান বজায় রেখে যেন পণ্যটি ভোক্তাদের জন্য উৎপাদন করতে পারে, তার মান যাচাই করাই হচ্ছে এবং মান যাচাই করে সে অনুযায়ী সনদ প্রদান করার কাজই হচ্ছে কার? বিএসটিআই এর। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছো, বইটি পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যাই যে আসলে বিএসটিআই এর ভূমিকাটা কি, কেন যে কারণে বিএসটিআই প্রতিষ্ঠিত হয়েছে এই সংস্থাটি, আসলে এর ভূমিকাটা কি আমরা একটু এখন দেখব। তোমাদের বইয়ে আমি যে পয়েন্টগুলো লিখেছি সেই পয়েন্ট আকারে হয়তোবা দেয়া নেই, আমি তোমাদের পয়েন্ট আকারে লিখেছি এই কারণে যে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, এই কারণে পয়েন্ট আকারে আমি লিখেছি। একটু লক্ষ্য করো, প্রথমে বিএসটিআই ভূমিকার মধ্যে বলা হয়েছে যে জাতীয় মান নির্ধারণ। জাতীয় মান নির্ধারণ বলতে কি বুঝিয়েছে? বিএসটিআই স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নির্ধারিত মানের আলোকে ভোগ্য ও শিল্প পণ্যের মান নির্ধারণ করে থাকে। অর্থাৎ যেহেতু বিএসটিআই আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে 1974 সালে এই বিএসটিআই কি তোমার আইএসও সনদপ্রাপ্ত অর্থাৎ সদস্য পদ লাভ করে, তো সেই অনুযায়ী কিন্তু তাকে আন্তর্জাতিক মানও বজায় রাখতে হয়। তো এই কারণে বলেছে জাতীয় মান নির্ধারণ, অর্থাৎ দেশের ভেতরের মান নির্ধারণ করাও জাতীয়ভাবে ন্যাশনালি ভাবে কি বিএসটিআই এর একটি গুরুত্বপূর্ণ কাজ এবং সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ সে যদি দেশের ভেতরে তার মানের পণ্যের মান বা যে কোনো পণ্যের মান নির্ধারণ ঠিক করতে না পারে, না রাখতে পারে, তাহলে কিন্তু আন্তর্জাতিক ভাবেও সে পারবে না, তাই এর ভূমিকা রয়েছে। এরপর বলেছে মান নিয়ন্ত্রণ, অর্থাৎ পণ্যের মান নিয়ন্ত্রণ করাও কিন্তু বিএসটিআই এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ বা এর ভূমিকা। বাজারে প্রচলিত পণ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিএসটিআই পণ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করে
মান সনদ দেওয়ার মাধ্যমে মান নিয়ন্ত্রণ করে। তাহলে তাদের ভূমিকাটা কি? তারা তারা কিভাবে মান নিয়ন্ত্রণ করছে? বাজারে যে উৎপাদিত পণ্যগুলো যেভাবে বাজারে বিক্রি হচ্ছে সেখান থেকে তারা কি করছে? বিএসটিআই পণ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করে, অর্থাৎ কিছু নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে তাদের যে নির্ধারিত মান আছে বিএসটিআই সেই মান অনুযায়ী যদি সঠিক হয় তাহলে সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কি করে? একটি সনদ প্রদান করে। এই হচ্ছে তাদের কাজ। এরপর হচ্ছে পণ্য পরিদর্শন, অর্থাৎ এখানে কি পণ্য পরিদর্শন বলতে যেটা হচ্ছে যে বিএসটিআই এর কিছু সেকশনাল কিছু কমিটি আছে, অর্থাৎ বিভাগীয় কিছু কমিটি আছে যাদের কাজ হচ্ছে যেখানে পণ্য উৎপাদন হচ্ছে, যেখানে পণ্য বিক্রয় হচ্ছে সেগুলো কি করা? ইন্সপেক্ট করা বা পরিদর্শন করা, যে ঠিকভাবে ঠিক মানের পণ্য বাজারে বিক্রয় হচ্ছে কিনা বা ঠিকভাবে ঠিক মানের পণ্য উৎপাদন হচ্ছে কিনা, এগুলো দেখাশোনা পরিদর্শন নিয়ে দেখে আসা যে ঠিকভাবে কাজগুলো হচ্ছে কিনা। এটাও বিএসটিআই এর একটি বিভাগীয় কাজ। আমরা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করি বিশেষ করে রোজার সময়, বা আমরা মাঝে মধ্যেই জানি, আমরা খুব দেখতে পাচ্ছি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, বিভিন্ন বাজার, বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানে কলকারখানায় গিয়ে কিন্তু এই পরিদর্শনটি করা হচ্ছে। মানসম্মত কাঁচামালের ব্যবহার। দেখো বিএসটিআই এর আরেকটি অন্যতম তোমার যদি আমি বলি যে সেকশনাল কমিটি যেটি রয়েছে, বিভাগীয় যে কমিটিগুলো রয়েছে, তাদের অন্যতম আরেকটি ভূমিকা কি? যে যে পণ্যটি উৎপাদন হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কলকারখানায় গিয়ে কোন মানের, কোন গুণের বা ভালো মানের বা খারাপ মানের বা কি মানের কাঁচামাল ব্যবহৃত হচ্ছে সেটাও কিন্তু তারা এই পরিদর্শন করতে যাচ্ছে এবং সেটা আমরা প্রত্যেকে টেলিভিশনে দেখতে পাই, তাই না? এটাও কিন্তু তাদের একটা কাজ। আধুনিক ওজন পদ্ধতি বাস্তবায়ন। দেখা যাচ্ছে সেকেলের ওজন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পণ্য দেয়া নেয়া বা পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে কাঁচামাল ব্যবহার হচ্ছে সেগুলো পরিমাণ মতো দেওয়া কিন্তু সেকেলের ওজন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কিন্তু এখানে ভোক্তাদের কি করা হচ্ছে? ভোক্তাদের ঠকানো হচ্ছে। সেইখান থেকে সেই বিষয়টাকে দেখার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ বা যদি বলি আমরা বিএসটিআই যারা এই কাজটি করে থাকে তারা এগুলো পরিদর্শন করে এবং সঠিক মাপে তারা কাঁচামাল ব্যবহার করছে কিনা বা বাজারে একজন বিক্রেতা সঠিক মাপ দিয়ে পণ্যটি ভোক্তাকে দিচ্ছে কিনা সেগুলো কিন্তু তারা পরিদর্শন করে এবং তারা দেখে যে আধুনিক ওজন পদ্ধতি, অর্থাৎ বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা আধুনিক ওজন পদ্ধতি যেটা রয়েছে সেগুলো তারা ব্যবহার করছে কিনা, বাস্তবায়ন করেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু বিএসটিআই তাদের ভূমিকার মধ্যে পড়ে। উন্নত কাজের পরিবেশ নিশ্চিতকরণ। এখানে বিএসটিআই এরও এটিও একটি গুরুত্বপূর্ণ তারা ভূমিকা রাখে। এটি তারাও খেয়াল রাখে যে যে কোনো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই শ্রমিক কর্মচারীদের জন্য কি করতে হবে? উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে এবং পণ্যটি যেন স্বাস্থ্যকর ভাবে, হাইজেনিক ভাবে পণ্যটি যেন উৎপাদিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সেভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়। এটি বিএসটিআই করে থাকে। নিরাপত্তা নিশ্চয়তা, হয়তো যেটা আমরা বলেছি যে উন্নত কাজের পরিবেশ, অর্থাৎ যেখানে উন্নত কাজের পরিবেশ নিশ্চয়তা প্রদান করতে হবে, পাশাপাশি কি নিরাপত্তা নিশ্চয়তা, অর্থাৎ শ্রমিক কর্মচারীদের যে সিকিউরিটি, যে তোমার যদি আমরা বলি তোমার সেফটি, না তোমার সিকিউরিটি বা সেফটি, এই বিষয়টাও কিন্তু তোমার বিএসটিআই তাদের কাজকর্মের মধ্যে ফেলে। যেমন বলেছে বিএসটিআই কর্তৃক মান সনদ এবং পণ্যের মোড়কে তাদের চিহ্ন ব্যবহার বাধ্যতামূলক করে। এই যে পণ্যের মোড়কে যে চিহ্নটি, এটা বাধ্যতামূলক দিতে হবে। এর মাধ্যমে ভোক্তাদের পণ্য ভোগের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে থাকে। কারণ একজন ভোক্তা যখন বিএসটিআই এর সিলটি দেখবে তখনই কিন্তু একজন ভোক্তা কনফার্ম হবে যে না, এখানে আমার কি নিরাপত্তা রয়েছে বা নিশ্চয়তা রয়েছে, সেফটি এবং সিকিউরিটি রয়েছে, যেহেতু এটা বিএসটিআই অনুমোদিত। এই কারণে বিএসটিআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটি যেটা বলেছে, তারপরে বলেছে আন্তর্জাতিক মান তথ্য সংগ্রহ। আন্তর্জাতিক মান তথ্য সংগ্রহ, এখানে বিএসটিআই আরেকটি কাজ যারা তারা করে থাকে, তারা যেহেতু আইএসও সনদপ্রাপ্ত সদস্য পদ লাভ করেছে 1974 সালে, তখন থেকে তাদের এটি
গুরুত্ব সহকারে তারা এটা করে থাকে, সেটা হচ্ছে ভোক্তাদের আন্তর্জাতিক, ধরো বাইরে থেকে যদি কোনো একটা পণ্য বাংলাদেশে আসে, সেটিকে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পণ্য, সেই পণ্যটির ভালো খারাপ মন্দ বা এটার মান কতটুকু, এটার যে তথ্যগুলো, এই তথ্য কিন্তু সংগ্রহ করাও বিএসটিআই এর একটি অন্যতম কাজ। এরপর হচ্ছে সময় বাঁচানো। এখানে সময় বাঁচানোর বিষয়ে যে বিষয়টি বলেছে যে বিএসটিআই বিভিন্ন পণ্যের মান নির্ধারণ করার মাধ্যমে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণের মাধ্যমে সময় বাঁচায়। দেখো এখন এখানে যে বিষয়টি বলেছে যে সময় বাঁচানো, বিএসটিআই কি করছে, বিভিন্ন পণ্যের মান নির্ধারণের সময় মাধ্যমে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ, যখন সে মানটা নিয়ন্ত্রণ করছে তখন কিন্তু অটোমেটিকলি অনেক সময় কমে যাচ্ছে, কারণ সে কিন্তু বারবার গিয়ে তোমার কি করছে না, চেক করছে না, বা বারবার সেভাবে ইয়ে করছে, তোমার চেক করছে না। তো দেখা যাচ্ছে একবার যখন বিএসটিআই কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তার নমুনা সংগ্রহের মাধ্যমে সেই পণ্যের মান সনদ দেওয়া হয় বিএসটিআই কর্তৃক স্বীকৃত, তখন কিন্তু দেখা যাচ্ছে সেই কোম্পানি খুব অল্প সময় নিয়ে পরবর্তী পণ্যগুলো উৎপাদন করতে পারছে। কারণ কি, এখানে কিন্তু তাকে আর বারবার হেনস্থা করা হচ্ছে না, বা বারবার তাকে গিয়ে ডিস্টার্ব করা হচ্ছে না, বারবার তাকে গিয়ে বলা হচ্ছে না। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যে বাধাগুলো, না বারবার গিয়ে দেখা, বারবার গিয়ে বলা, বারবার গিয়ে জরিমানা করা, এই যে বাধাটা, এগুলো হচ্ছে না বিধায় কিন্তু কি উৎপাদকের সময় বেঁচে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে বিএসটিআই কিন্তু সারাক্ষণ সেই তোমার অভিযানগুলো করছে না, এতে কিন্তু তাদেরও সময় বেঁচে যাচ্ছে। অর্থাৎ যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন সে পণ্য উৎপাদনে যাবে, তাকে প্রথমে স্যাম্পল হিসেবে কিছু নমুনা বিএসটিআই কে দিতে হবে। বিএসটিআই সেই নমুনা পরীক্ষা করে কিন্তু কি তার তাকে একটি সনদ প্রদান করবে, এবং সেই সনদ প্রদানের ভিত্তিতে তাকে কিন্তু সে পণ্যগুলো উৎপাদন করতে হবে, এতে কিন্তু সময় বেঁচে যাচ্ছে। এরপর হচ্ছে সুসম্পর্ক সৃষ্টি। সুসম্পর্ক সৃষ্টি কিভাবে হচ্ছে, বিএসটিআই আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইএসও এর সদস্য। সংস্থাটি বিদেশি বাজারে পণ্য রপ্তানির জন্য মান নিয়ন্ত্রণে আইএসওর সাথে সুসম্পর্ক সৃষ্টি করে থাকে। দেখো বিএসটিআই যদি আজকে তার নিজের দেশের পণ্য যদি মানসম্মত ভাবে সেরকম ভাবে তৈরি করতে না পারে, তাদের মানে নিয়ন্ত্রণ করতে না পারে পণ্যের মান, তাহলে কিন্তু সে বিশ্বের অন্যান্য বাজারে আইএসও সদস্য পদ লাভ করার পরেও বিশ্বের বাজারে কিন্তু পণ্য সেখানে বাজারজাত করতে পারবে না। তাই এই বাজারজাত করতে যেন পারে, সেই কারণে আইএসওর সাথে কিছু সম্পর্ক সৃষ্টি করেছে। বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় সাধন। বিভিন্ন বিভাগ বলতে এখানে কি বুঝিয়েছে, যে পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন ভিন্ন পণ্যের মান সঠিকভাবে নির্ধারণের মাধ্যমে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় সাধন করে থাকে। কি বলেছে, বিভিন্ন বিভাগের সাথে সমন্বয়, অর্থাৎ বিভিন্ন বিভাগ বলতে এখানে এক একটা পণ্যের এক একটা বিভাগ রয়েছে, প্রতিটা পণ্যের, কারণ তোমার একটি খাদ্যদ্রব্য জাতীয় পণ্য উৎপাদন হচ্ছে একটি বিভাগ, তারপরে ইলেকট্রনিক জিনিস উৎপাদন একটি বিভাগ, তারপরে অন্যান্য কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে একটি বিভাগ। বিভিন্ন বিভাগ রয়েছে, এই সমস্ত বিভাগের সাথে সমন্বয় সাধন করাও কিন্তু বিএসটিআই এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, বা এবং তারা মুখ্য ভূমিকা পালন করে। এখানে বলেছে বিএসটিআই পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন ভিন্ন পণ্যের মান সঠিকভাবে নির্ধারণের মাধ্যমে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় সাধন করে। অর্থাৎ দেখা গেল কিভাবে সমন্বয় সাধন করে, কিভাবে কোঅর্ডিনেশন করে বা কোঅপারেট করে, যে কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান সে উৎপাদনকৃত পণ্য নমুনা দিল বিএসটিআই, সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে তার উৎপাদিত পণ্যে কেমিক্যালের মাত্রা বেশি, খাদ্যে খাবারের রঙের পরিমাণ বেশি, বা কোয়ালিটি ভালো না, কোয়ান্টিটি কম হয়ে গেছে, এই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে তাদের মধ্যে সমন্বয় সাধন করে পরবর্তীতে তাদের সাথে সেই কাজগুলো তারা করে থাকে এবং মুখ্য ভূমিকা পালন করে বিএসটিআই। এরপর হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ। জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগও কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করে বিএসটিআই। বিএসটিআই বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে
এবং তা পরিমাপ করে থাকে। এই সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন হয় তার জাতীয় মান নির্ধারণে প্রয়োগ করে। যেহেতু বিএসটিআই এখানে পণ্যের মান স্যাম্পল হিসেবে নিচ্ছে এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে তার একটা পরিমাপ তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু বিএসটিআই যারা এগুলো কাজে জড়িত, যারা এই বিষয়ে ভূমিকা রাখছে, তারা একটি অভিজ্ঞতা সম্পন্ন তারা বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে পারছে এবং যেগুলো পরবর্তী জাতীয় মান নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই হলো আমাদের আজকের বিএসটিআই ভূমিকা, অর্থাৎ বিএসটিআই কি, বিএসটিআই কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোন কোন সালে বিএসটিআই নাম পরিবর্তন হয়েছে সেগুলো আলোচনা করেছি। আশা করি বিএসটিআই ভূমিকা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যাব হলো গিয়ে আইএসও। তোমাদের সামনে অবশ্যই আশা করি বই আছে, তোমরা আইএসও পৃষ্ঠাতে যাও। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে আইএসও অর্থাৎ এখানে তোমাদের বোর্ড পি সবাই দেখতে পাচ্ছ আশা করি। আইএসও এর পুরো অর্থটা বা ফুল মিনিং যেটি আমরা বলা হয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ বিএসটিআই যার সদস্য। এটি আন্তর্জাতিকভাবে একটি আন্তর্জাতিক সংস্থা। এটি মূলত সুইজারল্যান্ডে অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভাতে এই আইএসও অবস্থিত। এটি তোমার আন্তর্জাতিকভাবে যে পণ্যের মান, পণ্যের গুণাগুণ বা পণ্য মানদণ্ড অনুযায়ী পণ্যের মান গুণাগুণ যেন ঠিক থাকে সেই সনদপত্র দেয়া হয়ে থাকে। অর্থাৎ আমরা অনেকে খেয়াল করেছি হয়তোবা যে কোনো বড় বড় নামি দামি প্রোডাক্টের গায়ে না, ইদানিং আমাদের দেশীয় অনেক প্রোডাক্টের গায়েও আইএসও স্বীকৃত লেখা কথাটা থাকে, অর্থাৎ আইএসও 9000 এই কথাটা অনেক প্রোডাক্টের গায়ে লেখা থাকে। অনেক প্রোডাক্টের গায়ে আইএসও 9001 লেখা থাকে, অনেক প্রোডাক্টের গায়ে আইএসও 9002 লেখা থাকে, অনেক প্রোডাক্টের গায়ে আইএসও 9003 লেখা থাকে, অনেক প্রোডাক্টের গায়ে আইএসও 9004 লেখা থাকে, আবার অনেক প্রোডাক্টের গায়ে আইএসও 14000 লেখা থাকে। প্রত্যেকটা আইএসওর যে ধাপগুলো বা আইএসওর যে সনদের যে নাম্বারগুলো, এগুলো এক একটা পণ্যের ক্ষেত্রে তোমার লেখা থাকে। সব পণ্যের ক্ষেত্রে সবগুলো লেখা থাকে না, অর্থাৎ সব পণ্যের ক্ষেত্রে 9000 লেখা থাকে না, অর্থাৎ প্রোডাক্ট ক্ষেত্র বিশেষে। অর্থাৎ যেমন ধরো পণ্যের ডিজাইন, যদি আমরা বলি পণ্যের ডিজাইনের ক্ষেত্রে, পণ্যের নকশাকরণের ক্ষেত্রে আইএসও 9000 এই কথাটা লেখা থাকে। আবার আইএসও 14000 অর্থাৎ পরিবেশ বান্ধব যেন হয় পণ্যটি উৎপাদনে যেন কোনো পরিবেশের ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে আইএসও 14000 লেখা থাকে। তো এভাবে আরো অনেক কিছু আছে, আমরা সামনে যাব। তার আগে আমরা একটু দেখি যে আইএসওর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ তুমি যদি তোমার দেশের উৎপাদিত পণ্যটি আন্তর্জাতিকভাবে অন্য দেশে রপ্তানি করতে চাও বা বাজারজাত করতে চাও, অবশ্যই তোমাকে আইএসও ভুক্ত দেশের সদস্য হতে হবে। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে বিএসটিআই আইএসও সনদ প্রাপ্ত সদস্য একটি সংস্থা। তার মানে কি, তুমি তোমার উৎপাদিত পণ্য দেশের ওই দুই দেশে বাজারজাত করতে পারবে আইএসওর শর্ত অনুযায়ী। অর্থাৎ আইএসও যে শর্ত অনুযায়ী তোমাকে যে শর্তগুলো দিবে, সেই শর্ত অনুযায়ী তোমাকে তোমার দেশের উৎপাদিত পণ্য অন্য দেশে তুমি রপ্তানি করতে পারবে, আদারওয়াইজ তুমি পারবে না। আইএসওর কাজও অনেকটা বিএসটিআই বা অন্যান্য দেশের নিজেদের দেশের যে স্ট্যান্ডার্ডাইজেশনের ইনস্টিটিউশন তাদের মতোই। অর্থাৎ তুমি যদি তোমার দেশের উৎপাদিত পণ্য অন্য দেশে রপ্তানি করতে চাও, বাজারজাত করতে যাও, আইএসওর শর্ত অনুযায়ী তোমাকে সেই মান নির্ধারণ করে পরবর্তীতে বাজারজাত করতে হবে। এবং আইএসও মূলত সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। আইএসওর কিছু আইএসও কিছু 5টি সনদ নিয়ে গঠিত। এই যে আইএসও যেটা বলেছে
আইএসও যেটা বলেছে যে আইএসও মূলত 5টি সনদ নিয়ে গঠিত। একটি হচ্ছে 9000, 9001, 9002, 9003, 9004। এই 5টি সনদ নিয়ে আইএসও গঠিত। তো আইএসও 9000 মূলত তোমার কি করে? আইএসও 9000 এর কাজ হচ্ছে আইএসও 9000 একটি প্রতিষ্ঠিত দলিল, একটি প্রতিষ্ঠিত বা পরিপ্রেক্ষিত দলিল। এখানে মূলত আইএসও 9000 দেয়া মানে হচ্ছে ক্রেতা ও ভোক্তাকে কি করা? পণ্য ব্যবহারে নিশ্চিত করা, অর্থাৎ ভোক্তাকে আদর্শ মানদণ্ড ব্যবহার ও নির্বাচনে নির্দেশনা দেয়। অর্থাৎ একজন ভোক্তা যখন কোনো প্রোডাক্টের গায়ে আইএসও 9000 কথাটা দেখবে, তখন একজন ভোক্তা সে চিন্তা করবে যে এটি আদর্শ মানদণ্ড রয়েছে এবং এটি নির্বাচন করাটা যুক্তিযুক্ত হবে, অর্থাৎ এটি ঠিক আছে, ভালো মানের পণ্য। অর্থাৎ আইএসও 9000 এর যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা যে দলিলটা দেওয়া হচ্ছে, এটি মূলত যা প্রতিষ্ঠান ও ক্রেতা বা ভোক্তাদেরকে আদর্শ মানদণ্ড ব্যবহার ও নির্বাচনে নির্দেশনা দেয়। অর্থাৎ তোমাকে নির্দেশনা দিচ্ছে যে এটা আইএসও 9000 স্বীকৃত, তার মানে পণ্যটি ভালো। এরপর আইএসও 9001, যে প্রোডাক্টের গায়ে আইএসও 9001 লেখা থাকবে সেটির গুরুত্বটা কি এখানে বলেছে যে মূলত পণ্যের ডিজাইন, ব্যবস্থাপনার দায়িত্ব, তারপর হচ্ছে পণ্যের নকশা তৈরি, প্রশিক্ষণ, পরিদর্শন, এই যে বিষয়গুলো কথা বলেছি যে পণ্যের ডিজাইন, ব্যবস্থার দায়িত্ব, নকশাকরণ, প্রশিক্ষণ, পরিদর্শন, না এই যে তোমার এই বিভিন্ন দিকের কথা বলেছি, কয়েকটা দিক, এই দিকগুলোতে মূলত 9001 বলা থাকে এবং এগুলোতে যখন 9001 বলা থাকবে তখনই তুমি বুঝতে পারবে যে এটি স্বীকৃত একটি সনদপ্রাপ্ত সংস্থা দ্বারা স্বীকৃত, অর্থাৎ আমি এটা ব্যবহার যোগ্যতা বেশি। এবং পণ্যের ডিজাইন যদি, অর্থাৎ তোমাকে 9001 যে সনদটা কখন দিবে? যখন তোমাকে পণ্যের 9000 অর্থাৎ আইএসও 9001 তখনই তোমাকে সেই স্বীকৃতিটা দিবে যখন 9001 এর শর্ত অনুযায়ী তোমাকে পণ্যের ডিজাইন ঠিক রাখতে হবে, তোমার যে ব্যবস্থাপনার যে দায়িত্ব সেগুলো 9001 অনুযায়ী তোমাকে পালন করতে হবে। তারপরে পণ্যের নকশা তৈরি করতে হবে আইএসও 9001 এর শর্ত অনুযায়ী, এবং বিভিন্ন যে পরিদর্শনের যে কাজ সেগুলো তোমাকে তাদের শর্ত অনুযায়ী করতে হবে। যদি তুমি করতে পারো তাহলেই মূলত তোমাকে আইএসও 9001 সনদ দেয়া হবে। এরপর আইএসও 9002 মূলত আইএসও 9001 এর মতোই মূলত অনেকটা, যেসব প্রতিষ্ঠান ডিজাইন নিয়ে কাজ করে বা ক্রেতাদের ডিজাইন সম্পর্কে সেবা দেয় সেসব প্রতিষ্ঠানের জন্য এই 9002 প্রযোজ্য। অর্থাৎ আইএসও 9002 মূলত সেই সমস্ত প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয় যারা ক্রেতাদের সাথে ডিজাইন নিয়ে কাজ করে বা ক্রেতাদেরকে ডিজাইন সম্পর্কে সেবা দিয়ে থাকে, তাদেরকে মূলত আইএসও 9002 সনদ দেওয়া হয়। আইএসও 9003 তে বলা হয়েছে এটি মূলত এর আওতাটা একটু সীমিত। এখানে শুধু উৎপাদন প্রক্রিয়া ও উৎপাদিত পণ্যের গুণাগুণ, অর্থাৎ আইএসও 9003 সনদ তাদেরকেই দেওয়া হচ্ছে যাদের উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদিত পণ্যের গুণাগুণ ভালো, বা আইএসও 9003 এর শর্ত অনুযায়ী যদি তারা উৎপাদন প্রক্রিয়া সঠিকভাবে করে, উৎপাদনের কাজগুলো সঠিকভাবে করে এবং উৎপাদিত পণ্যের গুণাগুণ যদি ভালো রাখে, মূলত তাদেরকে আইএসও 9003 সনদ দেয়া হয়। এরপর 9004 সনদটিতে পণ্যের মানদণ্ড সম্পর্কে আলোকপাত করেছে, অর্থাৎ এটার মান কতটুকু, কিরকম, ভালো না খারাপ, এটি মূলত 9004 এ শর্তে বলা আছে। এরপর আইএসও 14000 যেটি পরবর্তীতে আসলে
যখন আইএসও 9000 প্রতিষ্ঠিত হয় বা আইএসও প্রতিষ্ঠিত হয় তখনও পর্যন্ত কিন্তু 9004 পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে চিন্তাটা আসেনি, কিন্তু পরবর্তীতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন তারা চিন্তা করলো যে পণ্য শুধু উৎপাদন করলেই হবে না, আমাদেরকে পরিবেশের প্রতি লক্ষ্য রাখতে হবে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়। সেই লক্ষ্যমাত্রা রেখে বা সেই দিকটা তারা দেখে পরবর্তীতে 1996 সালে তারা আইএসও 14000 আরেকটি তোমার সনদ তারা তৈরি করে। অর্থাৎ এখানে কোন বিষয়টিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, পরিবেশকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো না কোনো ভাবেই তুমি পরিবেশের ক্ষতি করে পণ্য উৎপাদন করতে পারবে না। আর যদি তুমি পরিবেশের ক্ষতি করে পণ্য উৎপাদন করো তাহলে তুমি আইএসও 14000 সনদ পাবে না। তাই পণ্য উৎপাদনের ক্ষেত্রে পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় তার সনদটি হচ্ছে আইএসও 14000। এই হলো আমার তোমার মূলত বিএসটিআই এবং আইএস এর ভূমিকা। আরেকটি আরো দুটি ছোট ছোট সংজ্ঞা রয়েছে তোমাদের। একটি হচ্ছে মান নিশ্চিতকরণ, অর্থাৎ মান নিশ্চিতকরণ কি? মান নিশ্চিতকরণ, মান নিশ্চিতকরণ। মান নিশ্চিতকরণ দেখো, এখন যে বিষয়টি হচ্ছে কোন পণ্য উৎপাদন করার আগে অর্থাৎ পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যটি উৎপাদন হয়েছে কিনা সেটা কিন্তু তোমাকে পণ্য উৎপাদনের পরে তোমাকে দেখতে হবে। এবং যদি কোনো বিচ্যুতি ঘটে বা এখানে কোনো সমস্যা তৈরি হয় সেটাও কিন্তু পরবর্তীতে সমাধানের ব্যবস্থা করতে হয়। মান নিশ্চিতকরণ এমন একটি পদ্ধতি যাতে একটি প্রতিষ্ঠান বা সংগঠন সর্বোত্তম মানের পণ্য ও সেবা দেয়। একটা বিষয় একটু পড়ি, তোমরা মন দিয়ে শুনো যে পণ্য বা সেবার মান অর্জনের জন্য মান ব্যবস্থাপনা কার্যাবলীর সুনির্দিষ্ট প্রয়োগকে মান নিশ্চিতকরণ বলে। মান নিশ্চিতকরণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ মান নিশ্চিতকরণ এটি কিন্তু পণ্যটি পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত হয়েছে কিনা তা যাচাই বাছাই করা। পণ্যটি পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত হয়েছে কিনা তা যাচাই বাছাই করা কিন্তু মান নিশ্চিতকরণ। এই মান নিশ্চিতকরণের জন্য কিছু পদ্ধতি ব্যবহার করতে হয়, যেমন নমুনা পদ্ধতি, কম্পিউটার সফটওয়্যার এগুলো। অর্থাৎ পণ্য বা সেবার সুনির্দিষ্ট মান অর্জনের জন্য মান ব্যবস্থাপনার প্রয়োজনীয় কাজ প্রয়োগ করাকে মান নিশ্চিতকরণ বলে। এক্ষেত্রে মান নিয়ন্ত্রণ কাজের উদ্দেশ্য হলো উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করা। এর মাধ্যমে সুনিশ্চিতভাবে পণ্যের মান পরিমাপ করা হয়। মান নিশ্চিতকরণে সাধারণত দুটি নীতি অনুসরণ করা হয়। একটি হলো পণ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং ভুল ত্রুটি সংশোধন করা যাবে। তাহলে মান নিশ্চিতকরণের পূর্ব শর্ত হলো কি? মান নিয়ন্ত্রণ করা। অর্থাৎ মান নিয়ন্ত্রণ করেই কিন্তু তুমি মান নিশ্চিতকরণ করতে হবে। এবং এই মান নিশ্চিতকরণ করার জন্য দুটি নীতি অনুসরণ করতে হবে। একটি হলো পণ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং ভুল ত্রুটি সংশোধন করা যাবে।
পণ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য, অর্থাৎ তুমি যে চিন্তা করেছো সেই পণ্যটি কি কারণে ব্যবহার হবে, কারা ব্যবহার করবে, তোমার যে উদ্দেশ্য ছিল সেটি উৎপাদনের পরে তোমার সামঞ্জস্য তোমার থাকবে। অর্থাৎ যে পারপাসে তুমি উৎপাদন করেছো সেই পারপাস অনুযায়ী সেই পণ্যটি ফিট। আরেকটি হলো ভুল ত্রুটি সংশোধন করা যাবে, অর্থাৎ যদি কোনো কারণে সেটি সমস্যা হয় সেটিকে ভুল ত্রুটি দেখে পরবর্তীতে সেটি সংশোধন করার ব্যবস্থা থাকবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার মান নিশ্চিতকরণ। আমি একটি উদাহরণ বলি, একটু লক্ষ্য করো। জনাব রুহুল আমিন ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী তার নিজস্ব কারখানায় তৈরি করে বিভিন্ন শোরুমে সেগুলো বিক্রি করেন। এক্ষেত্রে পণ্যটি পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত হয়েছে কিনা তা যাচাই করেন এবং মানের ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটলে অর্থাৎ ভুল হলে তা সংশোধনের ব্যবস্থা করেন। আমার পণ্য বিক্রির সময় ক্রেতাদেরকে পণ্য মানের বিষয়ে সুনির্দিষ্ট ধারণা দেন। তাছাড়া পণ্যটি আদর্শ মান অনুযায়ী তৈরি হচ্ছে কিনা তা যাচাই করেন। এ প্রক্রিয়ায় পণ্য তৈরি এবং বিক্রির ফলে তিনি আজ সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। এক্ষেত্রে বলা যায় যে রুহুল আমিনের মানের নিয়ন্ত্রণ, মানের যাচাই, মান বিচ্যুতি হলে তার ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া কে মান ব্যবস্থাপনায় মান নিশ্চিতকরণ হিসেবে পরিচিত। তাহলে আমরা মান নিশ্চিতকরণ বলতে মূলত বুঝতে পারছি যে তোমাকে মানের নিয়ন্ত্রণ করতে হবে, মানের যাচাই করতে হবে, বিচ্যুতি হলে সেটি ব্যবস্থা নেওয়ার যে কাজ সেটি করতে হবে, তাহলে তুমি পণ্যের মান নিশ্চিত করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই অধ্যায়ের কোনো বিষয় তোমরা না বুঝে থাকো আমাকে অবশ্যই জানাবে। আমি আগামী ক্লাসে বা অন্য কোনো সময় যদি মনে করি যে তোমাদের প্রথম বর্ষের আরো কিছু অধ্যায় বিষয় তোমাদের প্রয়োজন আছে, তোমরা আমাকে গ্রুপে মেসেঞ্জারে যেভাবে জানাবে, আমি ওই সমস্যাগুলো নিয়ে একদিন একটা ক্লাস নেব প্রথম পত্রের। আগামী ক্লাস থেকে আমি দ্বিতীয় পত্রের উপর তোমাদের ক্লাস নেওয়া শুরু করব। তোমরা প্রত্যেকে যারা যারা বই কিনেছো ভালো, যারা যারা কিনোনি তোমরা অতি সত্বর বই কিনে ফেলো এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বইটি তোমরা অবশ্যই কিনে ফেলবে। ঠিক আছে, এই হলো তোমাদের সাথে আমার আজকের মতো একাদশ শ্রেণীতে শেষ ক্লাস। যদি ক্লাস নিতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবে। আশা করি আমার এই একটি বছর বলতে গেলে প্রায় যে ক্লাস তোমাদের সাথে নিয়েছি, আমার এই বোঝানোর মাধ্যমে পড়ানোর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ। সামনের দিনগুলো যেন আমরা আরো ভালোভাবে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি, তোমাদেরকে আরো ভালো কিছু তোমাদের জন্য করতে পারি সে আশায় আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।